Hello dear students, how are you? I hope you are well by the grace of Allah. I am also fine. Today I am going to take another class for the students of class 6, 7, 9 and 10. Today my topic is right form of verbs. It is very important part or topics for the students of class 6, 7, 9 and 10. প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে ভালো আছি। আমি প্রতিবারের ন্যায় আজকেও তোমাদের সামনে একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি গত ক্লাসে তোমাদেরকে রাইট ফর্ম অফ ভার্বের সাথে সংশ্লিষ্ট যে সকল বিষয় রয়েছে ওই সকল বিষয় আমি আলোচনা করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বসের কিছু নিয়ম, অর্থাৎ ক্রিয়ার সঠিক রূপের ব্যবহারের কিছু নিয়ম আমি তোমাদের সামনে আজকে উপস্থাপন করছি। আমি গত ক্লাসে এর সাথে সংশ্লিষ্ট যেমন নাম্বার, পার্সন, স্ট্রং অ্যান্ড উইক ভার্ব, টেন্সের স্ট্রাকচার এগুলো তোমাদের সামনে আমি আলোচনা করেছি। আশা করি তোমাদের সেগুলো মনে আছে এবং তোমরা সেগুলো ভালোভাবে আয়ত্ত করেছো। আজকে আমি সেই ধারাবাহিকতায় আজকে রাইট ফর্ম অফ ভার্বের কিছু নিয়ম তোমাদের সামনে আমি উপস্থাপন করব। দেখো, এক নম্বর নিয়ম আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। কোন সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। আমি এখানে দুটি কথা বলে তোমাদের সামনে বলেছি। একটা বলছিলাম থার্ড পারসনের কথা এবং সিঙ্গুলার নাম্বারের কথা। দুটি শর্ত এখানে, যেখানে যে বাক্যের মধ্যে দুটি শর্ত সম্পূর্ণরূপে পূর্ণ হবে ওখানেই ভার্বের শেষে এস বা ইএস। এখন তোমাদেরকে থার্ড পারসন এই বিষয়টা তোমাদেরকে চিনতে হবে। যদি তুমি থার্ড পারসনে না চিনো তাহলে থার্ড পারসনের সাথে যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে, তাহলে সেটা তো তুমি পারবে না। এই জন্য থার্ড পারসনে তো আমি তোমাদের সামনে নাম্বার কত প্রকার, নাম্বার কাকে বলে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। বলেছিলাম থার্ড পারসনের যে কোনো ব্যক্তির নাম, কোনো বস্তুর নাম, কোনো স্থানের নাম এবং এগুলোর প্রোনাউন, এবং এগুলোর প্রোনাউনটা কি সেটাও তোমাদের সামনে আমি আলোচনা করেছি। তারপরে নাম্বার ক্ষেত্রে নাম্বার আলোচনা করতে গিয়ে নাম্বার দুই প্রকার, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। এই দুটি বিষয় তোমাদের সামনে আমি উপস্থাপন করেছি। সিঙ্গুলার নাম্বার হচ্ছে এক বচন এবং প্লুরাল নাম্বার হচ্ছে বহু বচন, যা আমি তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি তোমাদের সেগুলো মনে আছে। তাহলে আসো আমি একটি উদাহরণ দেখছি। আমি তোমার সামনে একটি উদাহরণ লিখেছি। ইট রেইনস সিন্স মর্নিং। ইটটা হচ্ছে থার্ড পারসন। ইট থার্ড পারসন হওয়ার কারণে এখানে ভার্বের শেষে এস যুক্ত হয়েছে। তাহলে তোমরা বুঝতে পারছো যে সাবজেক্ট যদি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার আর ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। যেমন আরেকটি বলি, হিটা হচ্ছে অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার। রিড যদি বলি তাহলে এটার সাথে এস যুক্ত হবে, রিডস এ বুক। এটা হচ্ছে রুল 1 এর উদাহরণ। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তারপর আসো 2 নম্বরও তোমাদের সামনে উপস্থাপন করতেছি। সাধারণত টু এর পর ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু with a view to look forwarded to
committed to আকারে থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হয়। আসো তাহলে আমি দেখতে পেলাম টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি ওখানে উইথ এ ভিউ টু লুক ফরওয়ার্ড টু কমিটেড টু আকারে থাকলে ভার্বের শেষে আইএনজি যোগ হবে। আমি এখানে দুইটা উদাহরণ লিখেছি, দেখো। He came here to help me. এখানে টু এর পরে ভার্বের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু যদি এরকম লিখি he came here with a view to helping me. তাহলে আমরা যেটা বুঝতে পারলাম টু এর পরে কোনো পরিবর্তন, ভার্বের কোনো পরিবর্তন হবে, কিন্তু যদি উইথ এ ভিউ টু হয় তাহলে ভার্বের শেষে আইএনজি যোগ করতে হবে। তারপর আসো 3 নাম্বারগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, দেখো। তিন নাম্বারগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি। কোন সেন্টেন্সে সাবজেক্টের পর হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড থাকলে ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হয়। এখন আকার হয়, এখানে তোমাকে ফার্স্ট পার্টিসিপল রূপ অবশ্যই তোমাকে জানতে হবে। তুমি একটা রুল মুখস্থ করলে কিন্তু ফার্স্ট পার্টিসিপল রূপটা তুমি জানলে না, তাহলে সেক্ষেত্রে তুমি রাইট ফর্ম কখনো কোনোভাবেই পারবে না। তাহলে আমরা যে স্ট্রং অ্যান্ড উইক ভার্ব অর্থাৎ রাইট ফর্ম আলোচনা শুরুর পূর্বে তোমাদের সামনে যে আমি স্ট্রং অ্যান্ড উইক ভার্ব অর্থাৎ ভার্বের 3টা রূপ, প্রতিটি ভার্বের যে মূল ভার্বের 3টা রূপ আমি আলোচনা করছিলাম, ওখানে মধ্যে 3 নম্বর হলো ফার্স্ট পার্টিসিপল রূপ। এখন অবশ্যই তোমাদেরকে ফার্স্ট পার্টিসিপল রূপ যদি না জানো তাহলে কোনোভাবে তুমি রাইট ফর্ম ভার্বের অ্যানসার করতে পারবে না। তাহলে আমি এখানে লিখলাম যে কোনো থাকে সাবজেক্টের পরিবর্তে হ্যাভ এই 3টে থাকে, তাহলে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল রূপ হবে। এখন আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো। Father has gone to Dhaka. এখানে has আছে, এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। go ফার্স্ট পার্টিসিপল রূপে go and gone। এখানে ফার্স্ট পার্টিসিপল go ফার্স্ট পার্টিসিপল রূপ হচ্ছে gone, এখানে has থাকার কারণে এখানে ফার্স্ট পার্টিসিপল রূপ হয়ে গেছে। আসলে আমরা এবার 4 নাম্বার রুল লিখব। 4 নাম্বার রুল লিখব। কোন সেন্টেন্সে সাবজেক্টের পর can, may, must, should থাকলে ভার্বের কোনো পরিবর্তন হয় না, কিন্তু can be, may be, must be, should be
ভার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হবে। পার্টিসিপল আকার হবে, ফার্স্ট পার্টিসিপল আকার। এখন যদি আমি উদাহরণ লিখি তোমাদের সামনে, you must follow your parents. You must follow your parents. আর যদি এখানে আমি এভাবে লিখি যে you must be, তাহলে অবশ্যই ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। You must be followed your parents. প্যারেন্টস, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। ইউ মাস্ট বি ফলোড ইউর প্যারেন্টস। তাহলে শুধুমাত্র যদি বি না থাকে এগুলোর সাথে তাহলে বার্বের কোনো পরিবর্তন হবে না, কিন্তু যদি বি থাকে তাহলে বার্বের ফার্স্ট পার্টিসিপল আকার হবে। তারপর আসো আমি 5 নম্বর রুল তোমাদের সামনে উপস্থাপন করি। তোমাদের সামনে উপস্থাপন করি। সাধারণত প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। সাধারণত প্রিপোজিশন এর পরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়। যেমন যদি আমরা একটা উদাহরণ লিখি, ম্যান cannot success by telling lies. Man cannot success by telling lies. এখানে বাইরে প্রিপোজিশন এর জন্য ভার্বের শেষে আইএনজি যোগ হয়েছে, অর্থাৎ প্রিপোজিশন পর যে কোনো ভার্ব থাকবে এদের সাথে আইএনজি যোগ হবে। আশা করি তোমরা এই বিষয়গুলো বুঝতে পারছো। আমি আজকে তোমাদের সামনে 5টি রুল নিয়ে আলোচনা করেছি। আশা করি 1 নাম্বার থেকে 5 নাম্বার যে রুলগুলো আমি তোমার সামনে উপস্থাপন করেছি, এই রুলগুলো তোমাদেরকে আমি ক্লাসেও তোমাদের সামনে আলোচনা করেছি। আশা করি তোমাদের সবার মনে আছে, কিন্তু আজকে তোমাদের সাথে একটু আলোচনা করে দিলাম যাতে করে তোমাদের আগের যে জ্ঞান রয়েছে এটার সাথে যাতে এটা যোগ হয়ে একটু বাড়তি কিছু হয়, এবং সেটা দ্বারা যাতে তোমরা তোমাদের যে এক্সারসাইজগুলো রয়েছে বইতে, এই বই মানে বিশেষ করে বোর্ড কোশ্চেনগুলো যাতে তোমরা পারো, এই জন্য আজকের এই রুলগুলো আমি তোমাদের সামনে আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমি যে আজকে যে রুলগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি বা আলোচনা করেছি সেটা তুমি ভালোভাবে বুঝতে পারছো, এবং এই অনুযায়ী তোমরা বাড়িতে অনুশীলন করবে এবং যে বোর্ড কোশ্চেনগুলো রয়েছে সেগুলো অনুসরণ করবে। আজকে আমি তোমাদের সামনে থেকে বিদায় নিচ্ছি। আগামী দিন আবার যথারীতি অন্য একটি ক্লাস নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো তোমাদের সামনে থেকে বিদায় নিতে সবাইকে আল্লাহ হাফেজ।